তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন সামনে রেখে দেশ গঠনের 7 অগ্রাধিকার জামায়াতের। যুক্তরাষ্ট্রে সংবর্ধনে আমির। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা, নারীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল। অভিযোগ এনসিপির। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। গণভোটের আগে রূপরেখা প্রকাশের তাগিদ। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ। জাতীয় নিরাপত্তা, অর্থনীতি হুমকিতে পড়ার শঙ্কা। সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদের সরিয়ে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাক বা না থাক, ক্ষমতা এলে বিএনপি বাস্তবায়ন করবে বলেও জানান আমির খসরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সরকার পাশ করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে আস্থায় নিতে হবে। 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত নিরপেক্ষতার পরীক্ষায় সরকার কিন্তু পাশ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করছি সরকারকে কোনোভাবে পাশ করিয়ে দেওয়ার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। এদিকে নয়াপল্টনে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে। পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, দোসরদের মতো গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে তো গায়ের জোর থাকার কথা না, মানুষের কণ্ঠের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। একটি দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন রিজভী। জান্নাতে নিয়ে যাবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান তার। আদর্শগত মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে দেশ গঠনের প্রতিশ্রুতিতে সব দলকে অটুট থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মিলন মেলার আয়োজন করে পত্রিকাটি, যেখানে সরকার, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। তরুণ ছাত্র জনতা অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেভলিউশন নিয়ে আসবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদপত্রের স্বাধীনতা লুণ্ঠন করে একদলীয় শাসন কায়েম করেছিল বিগত স্বৈরাচার সরকার। প্রায় 1,500 ছাত্র জনতার প্রাণ গিয়েছে, 30-40 হাজার ছাত্র জনতা তারা আহত, ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষত চিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সব দল মত একত্রিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। আগামী দিনে সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সুযোগ আমাদের হাতে এসেছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, নিম্নকক্ষে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা। বলেন, ফের ফ্যাসিবাদ ঠেকাতে সজাগ রয়েছে তরুণ সমাজ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, নিম্নকক্ষে পিআর পদ্ধতি সহ 5 দফা বাস্তবায়নে রাজপথে সরব জামায়াতে ইসলামী। একের পর এক কর্মসূচি পালন করে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে দলটি। এরই অংশ হিসেবে শনিবার সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াত। দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন মহানগর ও জেলার নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট, নিম্নকক্ষে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচার দ্রুত করা সহ 5 দফা বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন নেতারা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুস্থ নির্বাচন করা যাবে না। প্রত্যেকটা ঘটনার দোষীদের বিচার করতে হবে। আর কত মিছিল মিটিং করলে, রাস্তায় দাঁড়িয়ে দাবি জানালে আপনাদের বুদ্ধোদয় হবে। দেশে ফের ফ্যাসিবাদের জন্ম রুখতে তরুণ, ছাত্র ও যুব সমাজকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। মিরন আহমেদ, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে দেশ গঠনে জামায়াতে ইসলামের 7 অগ্রাধিকার তুলে ধরেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশে আমেরিকান কমিউনিটি অফ বাফেলোর আয়োজনে নাগরিক সংবর্ধনে তিনি বলেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবে জামাত। নিশ্চিত করা হবে নারীর সম্মান ও সর্বোচ্চ নিরাপত্তা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফরে এসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম নাগরিক সংবর্ধনায় যোগ দেন নায়াগ্রা ফলস খ্যাত নিউ ইয়র্কের বাফেলোয়। দেশ ও জাতি গঠনে 7টি অগ্রাধিকার তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা, যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে। আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটাও এখানেও বিবেচ্য বিষয় নয়। দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। ক্ষমতায় গেলে নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথাও বলেন তিনি। আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি, তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট কোথাও ন্যায় বিচার নেই মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই অপরাধ করুক না কেন সবার সমান বিচার হতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন, তার মুখের দিকে আইন তাকাবে না। বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে এ সময় ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। এই বিধ্বস্ত, অসুস্থ, রুগ্ন অর্থনীতিকে আবার ইনশাআল্লাহ চাঙ্গা করে তোলা সম্ভব। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলো আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান সহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন। প্রবাসীদের ভোটার হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল, এমন অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকার অভিযোগে স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের পর জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আবারও আনুষ্ঠানিক বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার সকালে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় দুপুরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই স্বাক্ষর করবে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কি, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় নাই। কোনো রাজনৈতিক দলের চাপে যেন জুলাই সনদ কাগজে সীমাবদ্ধ না থাকে, সেই বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান আক্তার হোসেন। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। এদিকে নির্বাচনী জোট প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, তবে যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট করতে প্রস্তুত এনসিপি। এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকদের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখতে দেন নানা মত। ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন, ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজেও মিল হবে। বিগত সরকার শিক্ষার্থীদের মূল্যবোধ নষ্ট করেছে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ফিরিয়ে আনবে। অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে। এখন 2 কোটি শিশু লেখাপড়া করছে, এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে, এই সভ্যতা থাকবে না। পশ্চিমা দুনিয়া চাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বিএনপি। আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। রাষ্ট্র ক্ষমতায় গেলে ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে কাজ করার অঙ্গীকার করেন রাজনৈতিক দলের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকভাবে 300 আসনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চললেও অন্তকোন্দল থামাতে
হিমশিম খাচ্ছে বিএনপি। বিরোধ নিরসনে গুলশান কার্যালয়ে প্রায় দিনই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। বিএনপির হাইকমান্ডের বিশ্বাস, মনোনয়ন যুদ্ধে একাধিক মুখ থাকলেও ধানের শীষের প্রার্থী ঘোষণার পর বদলে যাবে পরিস্থিতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। সারা দেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা। উল্টো চিত্র বিএনপি শিবিরে এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত 4 থেকে 5 জন প্রার্থী, আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে ভোটের মাঠে। এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক। অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে, খাল পরিষ্কার, নিম্ন আয়ের মানুষকে অনুদান, দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 18 আসনের 2 হেভিওয়েট প্রার্থী। প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের। এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই এলাকায় আগামীতে নির্বাচন করুক, যাতে বিএনপিকে নিয়ে, বিএনপির ওই ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করতে না পারে। যে বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির সিদ্ধান্তকে ভালোবাসবে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে। সমস্যা সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে। কোনো কোনো আসনে 8 জন, কোথাও বা 10 জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী। এই যেমন নেত্রকোনা 3। মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা, সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে। বিতর্কিত লোক নিয়ে উনি কোনো রিস্ক নেবেন না, যে গতানুগতিক দ্বারাই যে অমুককে দিতে হবে এরকম কোনো কথা না। কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকেই মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগেভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন তারা। আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল করে ফেলছে, আমাদের সাথে কনসাল্ট করেই করেছে উনি। আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন বের হয়ে যাবে। দল থেকে কিছু কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে, স্থায়ী কমিটির 2-1 সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন, নেয়ার পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে। নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই। বিএনপি একটা গণসংগঠন, সেখানে তো কম্পিটিশন থাকবে, তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবেরা আছে, উনি এটা উত্তরণ করতে পারবে। যে যার কানেকশন কাজে লাগাচ্ছে, তবে বিএনপি দীর্ঘদিনের দল, আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এবার তফসিলের আগেই প্রতি আসনে 1 জন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবীরা। বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মধ্যে পড়বে বলে দাবি করেছে। অবিলম্বে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে শ্রমিক ও পেশাজীবীরা। শনিবার সকালে নগরীর আগ্রাবাদে শ্রমিক, ছাত্র, পেশাজীবী, নাগরিক ব্যানারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আমাদের বন্দর যদি দিতে হয় কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না, এটা আজকে জাতি জানতে চায়। জনগণকে সাথে নিয়ে যে কোনো কর্মসূচি, কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের এই অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনব। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদ্বার উল্লেখ করে নেতারা বলেন, এটি বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, বিঘ্নিত হবে দেশের সার্বভৌমত্ব। এই ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বিশ্বের উন্নত বন্দর যদি করে 22 থেকে 24 বক্স, আমরা করি 20 থেকে 22 বক্স, পার্থক্য খুব একটা নাই। আমরা চট্টগ্রাম বন্দরকে কেন দিতে চাই? শুধুমাত্র দিতে চাই আমেরিকান প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য। সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী 23 নভেম্বর ফেসিবাদ বিরোধী বামফ্রন্টের সমাবেশ ও 1 নভেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়। ফেতিসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ,
তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশে পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি, পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগসাযোগে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড়, এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তে যুক্তরাজ্য, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কার্গো ভিলেজে কোনো অব্যবস্থাপনা ছিল কি না গুরুত্বের সঙ্গে তা খতিয়ে দেখা হবে। সকালে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পুরো কার্গো কমপ্লেক্স। সেই সঙ্গে পুড়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আগুনে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল এবং বহু আন্তর্জাতিক শিপমেন্ট ধ্বংস হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ 10 থেকে 12,000 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার 1 সপ্তাহ পর শনিবার সকালে ভস্মীভূত কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, কার্গো ভিলেজের কোনো অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, চীন, তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি। তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা যায়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। এয়ারপোর্ট অথরিটি তাদের 4টা ইউনিট আছে, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে। ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। এদিকে ই পাসপোর্ট ব্যবহার করে প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ করতে শিগগিরই বিমানবন্দরে ই গেট খুলে দেওয়া হবে এবং তাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের একটি বাসা থেকে সজীব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বংশাল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সজীবের মায়ের দাবি, একই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সজীবের।
এই মেয়ে তাদের সম্পর্ক না রাখার জন্য তার মামার বাসায় ডেকে নিয়ে সজীবকে হত্যা করে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন স্বজনরা। তবে পুলিশ জানায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত চলছে। মেয়ের সাথে আমার 3 বছর ধরে আমার ছেলের সম্পর্ক। মেয়ের মা মেয়ের বাপে ঠের দিছে, আপনার ছেলে যদি ডিস্টার্ব করবো আমরা কোন ধরে মেরে ফেলাম। সুসাইড না ওইটা, কারণ ওরে যেভাবে বাধা হয়েছে একটা তার দিয়ে, যেই তার যে মোটা যে তারটা হয় তার দিয়ে পুরো গলা থেকে বাঁধা, পায়ে পুরো বাঁধা। এমন যেমন আর না হয়, এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, আমরা এর ফাঁসি চাই। ভোলায় পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকারি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধদের বিরুদ্ধে। দগ্ধ হয়েছেন ট্রাক চালক সহ অন্তত 6 জন। পৌর কর্তৃপক্ষ জানায় শনিবার বিকেলে নতুন বাজার চত্বরে চলছিল অবৈধ স্থাপনা উচ্ছেদের নিয়মিত অভিযান। মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশের সড়ক থেকে কয়েকটি অস্থায়ী দোকান উচ্ছেদ করে তোলা হয় পৌরসভার 3টি ট্রাকে। এক পর্যায়ে ট্রাকগুলোতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে স্থানীয়দের সহায়তায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সরকারি গাড়িগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে দাবি জানান ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জোবায়ের হোসেন। বলেন, হকারদের নিয়ে যারা ক্যাম্পাসে মিছিল করেছে তাদের 6 মাসের জন্য নিষিদ্ধ করতে হবে। ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের হকার থাকতে পারবে না এবং অনুমতি ছাড়া কোনো দোকান বসতে পারবে না। এসব দাবি নিয়ে প্রক্টর টিমের সঙ্গে বৈঠক করেন ডাকসু নেতারা। পরে প্রক্টর টিমের সদস্যরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে দেওয়ার কাজ চলছে। 24 ঘন্টার মধ্যে যে সমস্ত ক্যাম্পাসের কিট, আমি বলবো ক্যাম্পাসের কিট, শিক্ষার্থী না, ক্যাম্পাসের কিট যারা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশকে ঠিক রাখতে চায় না, মাদকের সিন্ডিকেট গড়ার সম্ভাবনা আছে, দোকান থেকে কমিশন খাওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত শিক্ষার্থীদেরকে যাতে করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হয় সেইটা আমরা দাবি জানিয়েছি। এই ইস্যুটা আমি কালকে আমরা সবাই মিলে প্রক্টর এবং প্রক্টর স্যার এবং সহকারী প্রক্টরস বৃন্দ আমরা বসে এই ইস্যুটাও আমরা ইমিডিয়েট একটা কোনো সলিউশনে যাব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষ করে তুলতে শুরু হলো ফার্স্ট এইড বুট ক্যাম্প। শনিবার ফজলুল হক ও সলিমুল্লাহ হলে শুরু হয় প্রশিক্ষণ কর্মসূচি। হার্ট অ্যাটাক, শ্বাসরোধ, আগুনে পোড়া সহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা বিষয়ক পরামর্শ দেন প্রশিক্ষকরা। সাধারণ শিক্ষার্থী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদেক কায়েম। বলেন, ক্যাম্পাসে খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তা, আবাসন সংকট নিরসন ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। এ সময় প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন ও সাধারণ শিক্ষার্থীদের নানা প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান ডাকসু ভিপি। এবার আমরা পালস দেখব, পালস আছে। আমরা আমাদের বুট ক্যাম্প শুরু করেছি শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য, তারা যেন একজন লাইফ সেভার হতে পারে সেটার জন্য আমাদের আয়োজন, এবং আমরা 18টা হলে আমাদের এই আয়োজন চলতে থাকবে। ক্যাম্পটা সফল করার জন্য আমাদের সাথে 3টে প্রতিষ্ঠান সমন্বয় করেছে। সামনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অন্যকে আক্রমণ নয়, বরং আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, 2 ছাত্র উপদেষ্টা পদ ছাড়লে তাদের আমন্ত্রণ জানাবে এনসিপি। বিভিন্ন মাজারে হামলার প্রেক্ষাপটে রাজধানীর বিএমএ ভবনে সংলাপের আয়োজন করে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র। গত 9 মাসে 80টির বেশি মাজারে হামলা ও ক্ষতির ঘটনায় নিজেদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুফি ঘরানার প্রতিনিধিরা। সুফিবাদে বিশ্বাসীরা রাজনীতিতে সক্রিয় না থাকায় মাজার ভাঙার মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, কাউকে আক্রমণ নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা আপনাদের ভাষা বুঝি না, আর আপনারাও আমাদের ভাষা বুঝেন না। আমরা যখন আপনাদেরকে বলতে যাই যে এই বিষয়ে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে, আপনারা মনে করেন যে এই লোকটা আমাদের কথা বলতেছে না, আমাদের কথাটা
আমাদেরই বলতে হবে। জাতপাতের ঊর্ধ্বে স্টেটের জায়গা থেকে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ দূর হলেও সাংস্কৃতিক ফ্যাসিবাদ রয়ে গেছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান, মাজারে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারে নির্দেশ দিয়েছে সরকার। সামনে নির্বাচনে সব রাজনৈতিক দলকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াটা গুরুত্বপূর্ণ, আপনাদের বক্তব্যটা বলাটা গুরুত্বপূর্ণ। এখানে মাকাম একটা আয়োজন করেছে, তেমনিভাবে আপনাদের নিজস্ব জায়গা থেকে বক্তব্যটা দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দলে যাতে ইশতেহারে থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা আসলে বাংলাদেশের এই যে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাষিক সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু যারা আছেন তাদেরকে আপনারা আসলে কিভাবে ট্রিট করবেন, এটা প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে থাকতে হবে। সংলাপের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যত মাজার, দরবার, খানকা শরীফে হামলা হয়েছে সব ঘটনার তদন্ত প্রতিবেদন, ক্ষতিপূরণ এবং সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান আয়োজকেরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত আলোচনা সভায় আহ্বান জানানো হয়। এ সময় সমিতির মহাসচিব বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা জরুরি। সেই সঙ্গে শ্রমিকের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউটের দাবিও তোলেন তিনি। এছাড়াও সভায় পরিবহন খাতে সকল অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। নির্বাচনটা নিয়ে কিন্তু এখন একটা অস্থিতিশীলতা, একটা আশঙ্কা সরকারের সাথে সমন্বয় করে পরিবহন মালিকরা, শ্রমিকরা আমরা কিভাবে এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই আশা ও প্রত্যাশা রাখছি। আমাদের বাস আছে কিন্তু তার চেহারা ঠিক নাই, এইটা মালিকের দোষ না, এটা শ্রমিকের দোষ, এটা ব্যবস্থাপনার দোষ। শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট আমি চাই। আমাদেরকে এই কথা আশ্বস্ত করতে হবে যে পরিবহন শুধু চাঁদাবাজ না, পরিবহন গঠনমূলক একটা প্রতিষ্ঠান। নিরাপদ আমিষ নিশ্চিতে প্রাণী গবেষণায় আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার রাজধানীর ফুলবাড়িয়া কেন্দ্রীয় ভেটেরিনারি কাউন্সিলের অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। দেশে উচ্চতর দক্ষতা ও ব্যবহারিক জ্ঞানে সক্ষম পেশাদার ভেটেরিনারিয়ান গড়ে তুলতে সরকার আন্তরিক বলেও জানান উপদেষ্টা। প্রশিক্ষণ কর্মসূচিতে 15 শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ফরিদা আক্তার। তাদের মধ্যে 13টা ফিমেল ক্যান্ডিডেট আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন এবং একই সার্ভিস মানে এই যে ভেটেরিনারি সার্ভিসটা যারা বেশি ভালো সিজিপিএ তারা আসলে প্র্যাকটিসে আসতে চান। মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে মাছ ধরার উপর 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হলো আজ মধ্যরাত থেকে। পটুয়াখালীর পায়রা, তেঁতুলিয়া নদী, চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ সবগুলো অভয়াশ্রম এবং সাগরে আবারও মাছ ধরতে নামবেন জেলেরা। এরই মধ্যে জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করেছেন তারা। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। তাই নিষেধাজ্ঞার পরও পর্যাপ্ত মাছ জালে ধরা পড়া নিয়ে শঙ্কায় তারা। আর প্রশাসনের দাবি, অন্য বছরের তুলনায় এবার অভিযান বেশি সফল হয়েছে। আর মৎস্য বিজ্ঞানীরা বলছেন, ডিমের পর জাটকা সংরক্ষণ করা গেলে বাড়ানো যাবে ইলিশের উৎপাদন। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে গৃহকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে শীর্ষক ছায়া সংসদ অংশ নিয়ে কথা বলেন তিনি। গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন নিশ্চিত করতে পারলে তাদের সামাজিক এবং আইনগত স্বীকৃতি দেওয়া সম্ভব হবে বলেও মত দেন। বলেন, গৃহকর্মীদের সঙ্গে ভালো আচরণের ব্যাপারে সন্তানকে শিক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেক দেশে কিন্তু এখন বিভিন্ন ইস্যুতে আলাদা ন্যায়পাল করা হচ্ছে। শিশু অধিকারের জন্য ন্যায়পাল হচ্ছে, নারী অধিকারের জন্য ন্যায়পাল হচ্ছে। তা আমি মনে করি এখানে গৃহকর্মী, সে শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, তাদের জন্য একটা যদি ন্যায়পাল প্রতিষ্ঠিত হয়
তাহলে জবাবদিহিতার ব্যাপারটা কিন্তু তখন গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পার্টি চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার পার্টি চলাকালে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। আতঙ্ক ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন বহু মানুষ। পরে সেখান থেকে 13 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও পূর্ব শত্রুতার জের ধরে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। বর্তমানে সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন সেতু ও রেলপথ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সময় নির্ধারণ, প্রশাসন নির্দলীয়করণ সহ কয়েকটি ইস্যুতে সোচ্চার রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তারা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন, সেতু ও রেলপথ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছেন, বিদেশে উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও ডাকযোগে ভোট দেওয়ার নিবন্ধন কর্মসূচির মাধ্যমেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে। ছুটিতে ক্যালিফোর্নিয়ায় এসে নিজ বাসভবনে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ভোটের জন্য যথেষ্ট ফুল স্পিড আহেড আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্রথমবারের মতো কিন্তু প্রবাসীদেরকে ভোটাধিকার দেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট। 31শে অক্টোবরের ভিতরে আমাদের ভোটার নিবন্ধনটা রেডি করতে হবে, তারপরে ওটা ডাকযোগে ভোট দিতে হবে। স্থানীয় সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এ সময় তাকে কর্মসূচির বিস্তারিত অবহিত করেন কনসাল জেনারেল। প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই সেবা প্রদান করছি প্রবাসীদের মাঝে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, আমরা ওয়াকিং দিনে দিনেই আমরা তাদের এনরোলমেন্ট সম্পূর্ণ করছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র ও ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি সান ফ্রান্সিসকো থেকে আসছি 6.5 ঘন্টা টাইপ করে এনআইডি করার জন্য। আমার এনআইডি 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ গভর্নমেন্টকে। বর্তমানে 10টি দেশের 17টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে এনআইডি ও ভোটার কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আর এতে ব্যাপক সাড়া মিলছে প্রবাসী বাংলাদেশিদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের 80তম বার্ষিক উপলক্ষে বিশ্ব সংস্থাটির সদর দফতরে দিনটি উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন স্কুল ইলহাম একাডেমি। শুক্রবার এসডিজি একাডেমি, ইলহাম একাডেমি ও সেভ দ্য পিপলের সম্মিলিত উদ্যোগে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা জাতিসংঘ পরিদর্শন করে। এই সময় ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জাতিসংঘ কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সদর দফতর পরিদর্শনে ইলহাম একাডেমির শিক্ষার্থীরা। বাংলাদেশি মালিকানাধীন নিউ ইয়র্কের এই স্কুলটি ইসলামী আদর্শ ও অনুশাসনে পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের 80তম বার্ষিকীর দিনে স্কুলটির প্রথম শ্রেণী থেকে 7ম শ্রেণীর অর্ধশতাধিক ছাত্রছাত্রী জাতিসংঘের সদর দফতরে আসে। তাদের সাথে ছিলেন স্কুল পরিচালনা বোর্ডের সদস্য ও শিক্ষক শিক্ষিকারা। Alhamdulillah, খুব ভালো লাগছে. It was a great honor to be here and visit the United Nations with my students, and they learned a lot. They asked a lot of questions. It was really nice to see the building and learn a lot about you guys and your mission. UN Bookstore, we are so excited to welcome the Ilhan Academy today for a visit in celebration of the 80th anniversary of the signing of the Charter and the celebration of the United Nations for 80 years. জাতিসংঘ কর্মকর্তারা সংস্থাটির সদর দফতরের বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং মহাকাশে পাঠানো প্রথম স্যাটেলাইট ও অতীতে ব্যবহৃত
ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জামাদি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ সময় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি নিয়ে শিক্ষার্থীদের লেখা সম্বলিত বই দ্য ওয়ার্ল্ড উই ড্রিম অফ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এসডিজি একাডেমি ও সেভ দ্য পিপলের কর্মকর্তারা। খুবই অসাধারণ অভিজ্ঞতা। আমাদের বাংলাদেশে ওনার একজন স্কুল, সেখানে আমাদের এতগুলো বাচ্চাদেরকে নিয়ে আসছে আমাদের ইমাম সাহেব, এবং মানে ইট ফিলস প্রিভিলেজ। জাতিসংঘের 80 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভিজিট করছে, এবং এই ভিজিটের মধ্য দিয়ে আমাদের ইয়াং স্টুডেন্টরা তারা একজন গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে 17 এসডিজি গোল নিয়ে তাদের মিশন, ভিশন এবং তাদের প্রজেক্টগুলোকে তারা এখানে তুলে ধরেছে। এর আগে ইলহাম একাডেমির শিক্ষার্থীরা তুরস্কের জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট ভবন পরিদর্শন করেন। টার্কিশ হাউসে তাদের স্বাগত জানান তুরস্কের রাষ্ট্রদূত মুহিদ্দিন আহমেদ ইয়াজাল। এ সময় তুরস্ক সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এরপর নিউ ইয়র্কে 1952 সালে স্থাপিত হয় সংস্থাটির সদর দফতর। জাতিসংঘের 80তম বার্ষিকী। আজ থেকে 80 বছর আগে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, আর এ দিনটি ঘটা করে উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন একটি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজের খবর। একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে নেমে পড়েছে দুই দল। সাগরিকায় আজ অনুশীলন করেছে বাংলাদেশ এবং উইন্ডিজ টিমের সদস্যরা। দিনের আলোয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন উইকেটে নিজেদের ঝালিয়ে নেন ক্যারিবিয়ানরা। আর রাতে ফ্লাড লাইটের আলোয় প্রস্তুতি সেরেছে লিটন বাহিনী। প্রথম দিনে কৃত্রিম আলোয় ফিল্ডিং নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে টাইগারদের। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজেই চট্টগ্রাম যায় টাইগার ক্রিকেটাররা। অনেকেই আছেন পরিবার সমেত। ক্রিকেটারদের চাঙ্গা রাখতে বিসিবির এই উদ্যোগ বরাবরই প্রশংসা পায় সব মহলে। তবে পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে ক্রিকেটাররা আজ ঘাম ঝরিয়েছেন মাঠে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে 2টো অনুশীলন সেশন পাবে টাইগাররা, যার প্রথমটা লিটনরা সেরে নিলেন ফ্লাড লাইটের আলোয়। সন্ধ্যা গড়াতেই মাঠে চলে আসেন সবাই। শুরুতে গা গরম করতে দুই দলে ভাগ হয়ে ভলিবল ম্যাচ খেলেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার শঙ্কা থাকায় ইদানিং ভলিবল ম্যাচ সংযোজন হয়েছে টাইগারদের অনুশীলনে। সেখানে বেশ ফুরফুরেই ছিলেন সবাই। ক্যামেরার লেন্সের বাড়তি মনোযোগ ছিল লিটনের দিকে, তিনিও ছিলেন স্বাচ্ছন্দ্যে। এরপর শুরু হয় স্ট্রেচিং। গা গরমের পর হালকা ব্যায়াম করেন সবাই। এই সেশনে পেসাররা ছিলেন বেশি মনোযোগী, কারণ ছোটখাটো ইনজুরি থেকে বাঁচতে এই সেশনের কোনো বিকল্প নেই। স্বাভাবিকভাবেই এরপর স্কিল ট্রেনিং এ মনোযোগ দেন ক্রিকেটাররা, আর অনেকে চলে যান ফিল্ডিং এবং ক্যাচিং ড্রিলে। কিন্তু ফ্লাড লাইটের আলোয় ম্যাচ হওয়ায় প্রস্তুতিতে ফিল্ডিং নিয়ে একটু বাড়তি মনোযোগী ছিলেন জেমস পেমেন্ট। শিষ্যদের নিয়ে দারুণ কিছু ড্রিল করেন এই ফিল্ডিং কোচ। ক্যাচিং এর পাশাপাশি গ্রাউন্ড স্কিল নিয়েও কাজ করেন ক্রিকেটাররা। সবার শেষে অনুষ্ঠিত হয় স্কিল ট্রেনিং সেশন, যেখানে জুটি বেঁধে ব্যাটিং বোলিং করেন সবাই। ওপেনিং এ তানজিদ তামিম, সাইফ, এরপর 1 ডাউন 2 ডাউনে লিটন, ইমন। এভাবেই অনুশীলন সেরেছেন টপ অর্ডার ব্যাটাররা। মূল পিচে এই যখন ছিল অবস্থা, তখন অনুশীলন পিচগুলোতে উইলোবাজি করেছেন হৃদয়, সুহান, শামীমরা। উইকেট নিয়ে ওয়ানডে সিরিজে অনেক আলোচনা হলেও চট্টগ্রামে নেই সেই চিন্তা, কারণ সাগরিকার গ্রিন টপ যে দিচ্ছে রানের বার্তা। এর আগে দুপুরের তপ্ত রোদে অনুশীলন করে উইন্ডিজ টিম। গা গরমের পর মূলত স্কিল ট্রেনিংয়েই বেশি সময় কাটিয়েছেন তারা। ওয়ানডে সিরিজ হারের ক্ষত ভুলে টি-20তে নিজেদের মুনশিয়ানা দেখাতে মরিয়া ক্যারিবিয়ানরা। স্কোয়াডে নতুন করে স্পিনার যোগ করলেও সাগরিকার উইকেট দেখে অবশ্য হতাশ ড্যারেন স্যামি। মিরপুরের কালো উইকেটের কোনো চিহ্ন নেই চট্টগ্রামে। বরাবরের মতোই ব্যাটিং বান্ধব পিচ অপেক্ষা করছে দুই দলের জন্য। তবে কোনো কিছুতেই যেন এখন আর বিশ্বাস নেই স্যামি বাহিনীর। তাই তো নেটে স্থানীয় স্পিনারদের বিপক্ষেই বেশি সময় কাটান ব্যাটাররা। পেসার ছিলেন 2-3 জন, তবে খুব বেশি পরিশ্রম করা লাগেনি তাদের। ম্যাচের আগের দিন ফ্লাড লাইটে অনুশীলন করবে উইন্ডিজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন সামনে রেখে দেশ গঠনের 7 অগ্রাধিকার জামাতের। যুক্তরাষ্ট্রের সংবর্ধনে আমির। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। নারীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার।
এবং জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল। অভিযোগ এনসিপির। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষরের ঘোষণা। গণভোটের আগে রূপরেখা প্রকাশের তাগিদ।